আওয়ামী লীগ সরকারের সময় লুটপাটের অন্যতম খাত ছিল বিদ্যুৎ ও জ্বালানি। ডলার সংকটে এ খাতের বকেয়া পরিশোধ করতে না পারায় কমে যায় এর আমদানি। এতে তীব্র হয় বিদ্যুৎ ও গ্যাসের সংকট। বাংলাদেশ ব্যাংক বলছে, এখন পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত ডলার সংকটের মধ্যেও কেবল বিদ্যুৎ জ্বালানির আমদানি ব্যয় মেটাতেই খরচ হয়েছে $7.68 বিলিয়ন। জ্বালানির আমদানি এটাকে সুরক্ষা করে ঋণ প্রবাহ, ঋণের যে কিস্তি যত দ্রুত সম্ভব পরিশোধ করা। ঋণের বোঝা কিন্তু অনেকটা কমেছে। এই যে কাতারে আমাদের যে জ্বালানির যে ছিল আর কি, বকেয়া ছিল, আমরা অনেকটা পরিশোধ করেছি। আদানির বকেয়া বিলটা অলমোস্ট আমরা শূন্যর কাছাকাছি নিয়ে আসতেছি। ডলার সরবরাহ বাড়ায় বিদ্যুৎ জ্বালানির আমদানিতে বেড়েছে সরকারের ব্যয় সক্ষমতা। গেল 6 মাসে আমদানি বেড়েছে প্রায় 11%, আর এ খাতে বকেয়া কমেছে প্রায় 32%। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুৎ জ্বালানি আমদানি ও বকেয়া পরিস্থিতির উন্নতি হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। একটা অর্থনীতির মূল চালিকা শক্তি, অন্যতম চালিকা শক্তি জ্বালানি। যে শিল্প খাত মানে 60 বিলিয়ন বা 55 বিলিয়ন ডলারের কাছাকাছি রপ্তানি আয় করতেছে, যে শিল্প খাতের অবদান অর্থনীতিতে 35% কাছাকাছি চলে গেছে, সেই শিল্পখাতটা কিন্তু এখন জ্বালানি সংকটের কারণে হুমকির ভিতরে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বিদ্যুৎ জ্বালানি খাতে গেল এপ্রিল পর্যন্ত বকেয়ার পরিমাণ $25 কোটি। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের পোশাক রপ্তানির বড় একটি অংশের যোগান আসে নারায়ণগঞ্জের কারখানাগুলো থেকে। তবে বাস্তবতা হলো, মানসম্মত গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্পাঞ্চলের বহু কারখানা এখন বন্ধের উপক্রম। উদ্যোক্তাদের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গ্যাস বিদ্যুৎ সরবরাহে খানিকটা পরিবর্তন এলেও সংকট পুরোপুরি কাটেনি। জেলার কোনো কোনো অঞ্চলে গ্যাস সরবরাহ ভালো থাকলেও কোথাও কোথাও একেবারেই উল্টো চিত্র। গ্যাস সংকটে উৎপাদন বন্ধ আর লোডশেডিং যেন নিত্যসঙ্গী। সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। প্রায় 2-3 মাস যাবত আমরা গ্যাসের কোনো ফ্লো পাচ্ছি না, বিদ্যুৎও ঠিকমতো থাকছে না। এতে আমাদের উৎপাদন খুবই ব্যাহত হচ্ছে। আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি সোলারে, আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি সিএনজিতে, আমরা ব্যাকআপ প্ল্যান নিচ্ছি এলপিজিতে। তা আমি যদি সার্টেন থাকতাম যে না আমার এতটুকু গ্যাস প্রেশার থাকবেই, তাহলে কিন্তু এই ইনভেস্টটা আমার করা দরকার ছিল না। হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া, আবার কিছুক্ষণ পর আবার জেনারেটর থেকে দেওয়া, এটার একটা সময়ও একটু নষ্ট হয়। গ্যাসের চাপ কম থাকায় এমনিতেই করা যাচ্ছে না চাহিদা মতো উৎপাদন, তার উপর বেড়েছে গ্যাসের বিল। লাভ তো দূরের কথা, আমরা এই কোনো রকম ফ্যাক্টরি চালানোর পরে আমরা স্যালারিটা, ঈদ বোনাসটা ঠিক মতো দিয়ে যেতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের খুব একটা হ্যাজার্ড অবস্থায় থাকতে হয়। ইলেকট্রিক বিল পে করতে পারছি না, না হলে যেটা হচ্ছে গ্যাস বিল টাইমলি পে করতে পারছি না। সেম কনজামশনে তাতে 90 লাখ থেকে 95 লাখ টাকা আমরা পে করতাম বিদ্যুৎ বিল, গ্যাস বিল। এপ্রিলের এসে আমরা যেটা পেমেন্ট করছি সেটা প্রায় 3 কোটি টাকার উপরে প্রতি মাসে। তার মানে আপনি যদি হিসাব করেন যে প্রায় প্রতি মাসে আমাদের বাড়তি 2 কোটি টাকা বা 2,20 লাখ টাকার মতো আমাদের বাড়তি পে করতে হচ্ছে। সংকট নিরসনে আমদানি করা এলএনজি সরবরাহ বাড়ানোর দাবি বাণিজ্য সংগঠনগুলোর। এলএনজি যদি সবসময় সরবরাহ করে আমাদেরকে, তাহলে হয়তোবা কিছুটা আপনি গ্যাসের যে সংকট তা থেকে হয়তোবা রক্ষা পাবেন, বা আপনার ফ্যাক্টরিটা হয়তোবা পুরোপুরি বন্ধ যাবে না। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত না করতে পারলে রপ্তানিমুখী অনেক কারখানা স্থায়ীভাবে বন্ধ হওয়ার শঙ্কার কথাও বলছেন ব্যবসায়ী নেতারা। ডিবিসি নিউজ ডেস্ক। তৈরি পোশাক খাতের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। ট্যাক্স দেওয়াটাই শুধু সীমাবদ্ধ না, আপনার রিপোর্ট থেকে ছাড়ানো, এটা খুব টেকনিক্যাল একটা সমস্যা হয়ে যায়। ধরেন এখন যে লেটেস্ট টেকনোলজিগুলো আসছে, অনেকগুলো পার্ট কিন্তু রেডিলি অ্যাভেলেবলও না। হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্টভাবে ধরেন প্লেনে করে আমরা নিয়ে আসলাম, এয়ারপোর্টে আমাদের একটা খুব বড় সাফারিং হয় এই পার্টসগুলো নিয়ে। তো এইটা নিয়ে আমাদের কাজ করা দরকার মনে করি আমি। এবারের নির্বাচনে 35টি পদের বিপরীতে প্রার্থী 76 জন, মোট ভোটার 1865 জন। তার মধ্যে ঢাকায় 1561 ও চট্টগ্রামে 303 জন। ভোটারদের মন জয়ে সবাইকে নিয়ে পোশাক খাতকে এগিয়ে নেওয়ার কথা বলছেন প্রার্থীরা। তরুণদের যে চিন্তাধারা আর আমরা যারা ইতিমধ্যে প্রবীণ হয়েছে, আমাদের যে চিন্তাধারা, এটার মধ্যে একটা গ্যাপ আছে এবং আগামী দিনে এই শিল্পটাকে তরুণরাই এগিয়ে নিয়ে যাবে। সেই জন্য আমাদের 35 জনের মধ্যে 20 জনই আমরা তরুণ দিয়েছি। এটাই হলো আমাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্রথমত বিজেপিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য একটা সেকশন করা হবে, যেটা স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য তাদেরকে
নাম্বার 2 ক্ষুদ্র মাঝারি শিল্পের যে চার্জেসগুলো আছে এগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব আমরা। এর আগে সম্মিলিত পরিষদ ও ফোরামের ব্যানারে নির্বাচন যুদ্ধ হলেও এবার 6 জন প্রার্থী দিয়ে ঐক্য পরিষদ নামে নতুন জোট যুক্ত হয়েছে ভোটের লড়াইয়ে। নির্বাচিত হলে রাজনৈতিক প্রভাবমুক্ত বিজিএমইএ গড়তে চান তারাও। একজন সাকসেসফুল বিজনেসম্যান বা এন্টারপ্রেনারকে যদি ইলেকশন করতে হয়, 2টা প্যানেলের যে কোনো একটা প্যানেলে তাকে অন্তর্ভুক্ত হয়ে ইলেকশনটা করতে হয়। তো অন্য যে কেউ যে ইলেকশন করতে পারে সেই ধারাটা তৈরি করার জন্যই আমাদের আসলে ইলেকশনে আসা, যে না 31 মে শনিবার ঢাকা ও চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের বাজারে যেসব বিশালদেহী গরুর দেখা মেলে তার বেশিরভাগই আসে চুয়াডাঙ্গা অঞ্চল থেকে। এজন্য জেলার প্রত্যন্ত গ্রামে গ্রামে গড়ে উঠেছে গোখামার। কিন্তু এবারের চিত্র অনেকটাই ভিন্ন। কোরবানির ঈদের আর মাত্র সপ্তাহে 2 সময় বাকি থাকলেও খামারগুলোতে দেখা মিলছে না ক্রেতা ব্যাপারীদের। এবার বেড়েছে গোখাদ্যের দাম ও লালন পালন খরচ। 1 মাস আগে থেকেই গরু বেচা কিনা শেষ হয়ে যেত, কিন্তু এবার তো আর সেই রকম পাইকারিরাও আসছে না, এখনো ঢাকায়ও তুলতে পারেনি। ঢাকায় নেওয়ার সম্ভাবনা, তাও বিক্রি হবে কিনা তাও ঠিক না। এদিকে লোকসান ঠেকাতে খামারিদের নানা পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। যেহেতু আমাদের ছোট গরুর চাহিদাটা বেশি, ছোট গরুর দিকে ঝুঁকতে হবে বেশি, খুব বেশি বড় গরুর দিকে ঝোঁকা যাবে না, এই পরামর্শটা আমরা খামারিদের দিচ্ছি। এদিকে ঈদুল আজহা উপলক্ষে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুরের খামারিরা। তবে শেষ মুহূর্তে বাজারে ভারতীয় গরু আসলে ব্যাপক আর্থিক ক্ষতির শঙ্কাও রয়েছে। ইদানিং আমরা দেখছি ইন্ডিয়া থেকে প্রচুর পরিমাণ গরু আসতেছে। যদি গরু এইভাবে ঢুকতে থাকে তাহলে বাংলাদেশের খামারিরা লস খাবে। বাইরে থেকে গরু আমদানি করা না হয় তাহলে আমরা যারা খামারি আছি আমরা একটা ন্যায্য দাম পাবো। যদিও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন ভারতীয় গরু বাজারে আসার কোনো সম্ভাবনা নেই। ভারতীয় গরু কোনো ঢুকার কোনো স্কোপে নাই, বর্ডার খুবই স্ট্রিক্টলি সিকিউরিটি সময় থাকে। ওভারঅল আমাদের কোরবানির যোগ্য গরুর সারপ্লাস থাকবে এবং আমরা সবাইকে ভালো কোরবানি উপহার দিতে পারব। এবার চাঁদপুরে কোরবানির জন্য গবাদি পশুর চাহিদা অন্তত ৭৬,০০০। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। দেশের ১৬৬টি চা বাগানের মধ্যে ৯২টি মৌলভীবাজার জেলায়। ২০১৮ সালে চালু হয় দেশের এই দ্বিতীয় চা নিলাম কেন্দ্র। তবে বড় বাগানগুলোর অংশগ্রহণের অভাবে কেন্দ্রটি এখন ঝিমিয়ে পড়েছে। সিলেট অঞ্চলের বেশিরভাগ চা বাগানের চা পাতা চলে যাচ্ছে চট্টগ্রাম নিলাম কেন্দ্রে। এতে হুমকির মুখে পড়েছে এই চা নিলাম কেন্দ্রটি। শ্রীমঙ্গলে চা উৎপাদন হচ্ছে, সিলেটের সর্বোচ্চ চা, কিন্তু আমরা চিটাং থেকে সব চা চিটাঙ্গে যাচ্ছে, আবার নিয়ে আসতে হইতেছে। আমাদের বায়ারদের একটু কষ্ট হয়। এই চায়ের রাজধানীতে যদি প্রতিটি বাগান থেকে 10 to 20% চা বাধ্যতামূলকভাবে অফারিং করা হয় তাহলে বায়াররা আসবে। কারখানা থেকে চা পরিবহন ব্যবস্থায় পৌঁছানো এই অঞ্চলে অনেকটাই সহজ। তাই বাগান মালিকদের অংশগ্রহণ নিশ্চিতে কার্যকর উদ্যোগ নেয়ার আশা ব্রোকারদের। এ জেলায় মোট 92টি বাগান রয়েছে। সবকটি বাগানের এই চা আমাদের নিলামে, আমাদের ওয়ার হাউসে ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে বাগান মালিকটা পৌঁছাতে পারে। এখানে কোনো পরিবহনের অতিরিক্ত খরচ হবে না। বাগানের গাড়িতে করেই আমাদের শেডে চা পৌঁছাতে পারে। এবার চট্টগ্রামের সাথে মিল রেখে 48টি নিলামের সময়সূচি নির্ধারণ করেছে চা বোর্ড। শ্রীমঙ্গল অকশন সেন্টার নিয়ে বাংলাদেশ চা বোর্ড কনসার্ন ইতিমধ্যে আমাদের চা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন এসওপি এনডিসি পিএসসি মহোদয় অকশন সেন্টার পরিদর্শন করেছেন। আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় আশা করছি এবছর আমাদের শ্রীমঙ্গল অকশন সেন্টার ভালো করবে। শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রের সর্বশেষ নিলামে ১,২২,১৩৭ কেজি চা তোলা হয়, যার মধ্যে ৮০% বিক্রি হয়েছিল। এবছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ১০৩ মিলিয়ন কেজি। ডিবিসি নিউজ ডেস্ক। শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার দাউধারা কাটাবাড়ি এলাকা। এই বনের বড় অংশ বন বিভাগের অন্তর্ভুক্ত হলেও ভেতরের ২২৩ একর ডিসিল্যান্ড বা খাস জমি। সম্প্রতি বনের ভিতরে বিস্তীর্ণ এই জায়গা জুড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় নালিতাবাড়ী উপজেলা প্রশাসন। নাম দেওয়া হয়েছে দাউধারা গারো পাহাড় পর্যটন কেন্দ্র। প্রাথমিক কাজের অংশ হিসেবে চলতি অর্থ বছরে ৭৭ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণের দায়িত্বও দেয়া হয়। তবে কাজ শুরুর পর বন্য হাতি সংরক্ষণ ও বনাঞ্চল টিকিয়ে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনে আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ। এতে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এখানে বন্যপ্রাণী যেটা হাতির আবাসস্থল,
যদি পার্ক নির্মিত হয় হাতি চলাচলে বিঘ্ন হবে, তাদের আবাসস্থল নষ্ট হয়ে যাবে। উদ্যোগ করেছে পার্কটা করবে চেয়ারম্যানে, এর মধ্যে আপনার ফরেস্টার ডিপার্টমেন্ট বাধা দিচ্ছে, পার্কে বাধা দিছে, রাস্তাঘাট আটকে রয়েছে, ঈদ ভালো আইনার বসছে রাস্তা তো হইতেছে না। বন বিভাগের অভিযোগ, এই নির্মাণ কাজ বন্য হাতির অভয় আশ্রম এবং এলাকার জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। বনের ভিতরে পার্ক করা মানে জনগণ পাবলিক বনের ভিতরে ঢুকাই দেওয়া। এখানে একটা রাস্তা থাকে, সে রাস্তাতে মানুষ চলাচল করবে, বন্যপ্রাণী চলাফেরা ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে এই জায়গাটা হইলো হাতির করিডোর। আমরা বলেছি যে প্রকৃতি ধ্বংস করে পর্যটন করা মানে ঠিক হবে না। যখন পর্যটন করবে তখন তো অনেক মানুষ যাবে, তখন মানে হাতি মানুষ দ্বন্দ্ব বেড়ে যাবে। সেই কথাটাই আমরা বলতে চেয়েছি যে প্রকৃতিকে ধ্বংস করে কোনো পর্যটন নয়। এই পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রটি পরিদর্শন করবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশ উপদেষ্টা মহোদয় আসতেছেন, উনি নিজে পরিদর্শন করবেন, পরিদর্শন করে উনি হয়তো কোনো একটা সাজেশন দিবেন। ওনারা যাচ্ছে করে দেখবেন যে পরিবেশের ক্ষতি হবে কি হবে না, বা এটা আসলে ঠিক আছে কিনা, যেভাবে নির্দেশ দেবেন সেভাবে কাজ হবে। বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসক। বন বিভাগের তথ্য মতে শেরপুরের 3টি রেঞ্জের মধ্যে রাংটিয়া রেঞ্জে ৮৮৮০ একর, মধুটিলা রেঞ্জে ৪২৩৫ একর এবং বালিজুরি রেঞ্জে ৭৫৮৫ একর বনভূমি রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। মে যেন এক অভিশপ্ত মাস উপকূলবাসীর জন্য। গত ৫ বছরে ৭টি ঘূর্ণিঝড়ে ৫টি হয় এ মাসে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চলতি মাসের শেষ দিকে উপকূলে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে শক্তি ও মন্থা নামের দুটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের। একটি আরব সাগর ও অন্যটি বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে বলছে আবহাওয়া অফিস। তবে এখনও নির্ধারণ হয়নি ঘূর্ণিঝড় দুটির গতিপথ। তবে এর প্রভাবে ভোলার আকাশে ঘুমট ভাব, বৃষ্টি হচ্ছে থেমে থেমে, সাগর উত্তাল থাকায় মেঘনায় বেড়েছে পানি। গত বছর রিমালে ক্ষতিগ্রস্তরা মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে না করতেই আবার ঘূর্ণিঝড়ের কথা শুনে ছড়িয়েছে আতঙ্ক। একটা জ্বর আইতে আছে, আমরা খুব আতঙ্কে আছি। আমরা কুড়ে জামাঙ্গো জায়গা নাই, জমিন নাই, যত কষ্ট যত দুঃখ করছি, করার কোনো সীমানা নেই। সাইক্লোন সেন্টারে জায়গা পাই না, কারণ ঝড়ের ভয়ে নদী তো যাইতে পারতেছি না। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। স্থাপন করা হয়েছে ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা, ৮টি কন্ট্রোল রুম, গঠন হয়েছে মেডিকেল টিম। আমাদের সকল ধরনের ছুটি যাতে দুর্যোগকালীন না নেয় কর্মকর্তা কর্মচারীরা, সেইটি আমরা আজকে নির্দেশনা দিয়েছি। তাছাড়া আমাদের সকল জনসাধারণের প্রতি যেন তারা দুর্যোগ যদি হয়েই যায় তাহলে দ্রুততম সময় তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য সকল প্রস্তুতি আমাদের রয়েছে। এছাড়া জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনারও ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীর চারঘাটে পদ্মা নদী থেকে উৎপত্তি বড়াল নদীর। নদীটি ২২০ কিলোমিটার প্রবাহিত হয়ে মিশেছে যমুনা নদীতে। ১৯৮৪ সালে পানি উন্নয়ন বোর্ড বড়াল নদীর উৎসমুখে একটি এবং আটঘরিয়ায় দুটি অপরিকল্পিত স্লুইস গেট নির্মাণ করে। এতেই মরতে শুরু করে বড়াল সহ এর শাখা মুসা খান, নারদ, চিকনাই, রত্নাই, নন্দকুজা, গোমানি ও ছিনি নদী। ভিন্ন স্রোতের এই নদীতে একসময় প্রচুর মাছ পেতেন জেলেরা, ছিল প্রাণ বৈচিত্র্য। বর্তমানে বড়াল নদীর অনেক অংশ দখল হয়ে গেছে। পানি না থাকায় কমেছে মাছ, চাষাবাদের পানিও মিলছে না। এই রেগুলেটর করার কারণে নদীর পানি প্রবাহ আরও কমে গেছে এবং এরকম আরও রেগুলেটর এদিক হয়েছে, হওয়ার কারণে পানির প্রবাহটা একবারে কমে গেছে। মাছই তো নাই নদীতে, পানি না থাকলে মাছ করতে হবে। এই যে নদী আছে এখানে পানি এতটাই অল্প যে পানির যে লেয়ার, টিউবওয়েলের লেয়ার, সেটা আমাদের টিউবওয়েলে এখন পানি পাওয়া যায় না। প্রায় ৬৩টার মতো খুবই সংকুচিত সেতু তৈরি করা হয়েছে এই বড়াল নদীর উপরে। এই স্লুইস গেটগুলো অপসারণ করা হোক এবং যে সেতুগুলো আছে, যে ব্রিজগুলো আছে খুবই সংকুচিত, সেগুলো ভেঙে আরও বড় করে সেগুলো প্রয়োজনে তৈরি করা হোক এবং এই যে নদীর তলদেশে যে পলিমাটি জমে আছে সেগুলো অপসারণ করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক যে গতি সেটা পূরণ করা হোক। পানি সম্পদ উপদেষ্টা বলছেন এসব স্লুইস গেট আর কোনো প্রয়োজন নেই, নদী বাঁচাতে খননও জরুরি।
স্লুইস গেটগুলো তো কেউ ব্যক্তিগত স্বার্থে লাগায়নি, লাগিয়েছিল এই জন্য যে বন্যা নিয়ন্ত্রণ করা, কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন হয়ে গেছে। আমি মনে করি না যে চারঘাটের স্লুইস গেট এখন আর রাখার কোনো যৌক্তিকতা আছে বলে, কিন্তু আপনি শুধু স্লুইস গেটটা তুলে দিলেন, নদীটা খনন করলেন না, তখন কিন্তু আপনি কোনো সুফল পাবেন না। ফলে দুইটাকে একসাথে কম্বাইন করে আমরা কাজে হাত দেব। প্রাণ, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বড়াল নদীর প্রবাহ ফেরানো এখন সময়ের দাবি। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। লিচুর রাজ্য হিসেবে খ্যাত দিনাজপুর। দেশে উৎপাদিত মোট লিচুর প্রায় অর্ধেকই আসে এ জেলা থেকে। মাদ্রাজি, বেদানা, বোম্বাই, চায়না ও মুজাফফরি সহ নানা জাতের লিচুর চাষ হয় জেলায়। এবার ক্যালেন্ডার অনুযায়ী মে মাসের মধ্যভাগ থেকে মাদ্রাজি, জুনের প্রথম সপ্তাহ থেকে বেদানা আর জুনের শেষ সপ্তাহে বাজারে উঠবে বোম্বাই ও চায়না 3 লিচু। এরই মধ্যে মাদ্রাজি লিচুতে সয়লাব জেলার পাইকারি বাজারগুলো। মাদ্রাজি একটু পরিপূর্ণ হচ্ছে, তাও পুরোপুরি হয় নাই। বেদানাটাও আসছে বাজারে কিন্তু পরিপূর্ণ না। মাদ্রাজি বেচলাম আজকে ৩,৩২০ টাকা, সর্বনিম্ন মাদ্রাজি বেচলাম ২,২২০-২৪০০ টাকা। দাম নাগালের মধ্যে আছে বলছেন ক্রেতারা, তবে অপরিপক্ক লিচু বিক্রির অভিযোগও আছে। বর্তমানে একটু মিষ্টি কম আছে, তবে পরিপক্ক হলে আরো মিষ্টিটা পরিপূর্ণভাবে পাওয়া যাবে। সেই পরিপক্কতা এখনো লিচুর আসে নাই। আমরা কিনতেছি বাচ্চা কাচ্চাদের আবদারের কারণে কিনতেছি। লিচুর স্বাদ সপ্তাহখানেক আরো ভালো হবে। বিরূপ আবহাওয়ার কারণে সময়ের আগেই বেদানা জাতের লিচু বিক্রির কথা স্বীকার করলেন চাষিরা। বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, মাল ফাটে যাচ্ছে, যার কারণে অনেকেই কাঁচামালটা নিয়ে আসছে। আসলে কি পরিপূর্ণভাবে লিচু উঠে নেই। তাপের কারণে এবার যে মৌসুমটা আরো হয়তো 10 দিন পরে নামতো, এটা একটু আগে আসছে আর কি। লিচু চাষে কৃষকদের সহায়তার পাশাপাশি অপরিপক্ক লিচু বিক্রি বন্ধে সজাগ কৃষি বিভাগ। জিআই পণ্য হওয়ার কারণে দিনাজপুরে এই আবারটি সম্প্রসারিত হবে। কৃষক আশা করছি লাভবান হবে। কৃষক ভাইদের পরামর্শ, তারা যাতে পরিপক্ক সম্পন্ন হওয়ার পরেই যাতে বাজারে এই জিনিসগুলো বাজারজাত করে, তাহলে কৃষক এবং ভোক্তা উভয় লাভবান। দিনাজপুরে এবার প্রায় 700 কোটি টাকার লিচু বেচা কেনা হবে বলে আশা করা হচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক।